মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। এর অর্থ যে নিজ ইচ্ছায় বা নিজ মন থেকে কোনো কিছু উন্নত করা। কেউ জোর করে যদি কিছু করায় তার কোনো মানে নেই। নিজ ইচ্ছাতে যা করবে সেটাই হচ্ছে তোমার শিক্ষা। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এর আগে পার্ট 1-2 কমপ্লিট হয়ে গিয়েছে। যারা ক্লাসগুলো দেখোনি এই প্লে লিস্টে গেলে দেখতে পেয়ে যাবে। ওখানে তোমরা শুধু ওই দুটো ক্লাস নয়, এর পূর্বে যেসব চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে সেগুলো ওখানে রয়েছে, ওখান থেকে দেখতে পারো। তো আমরা গতকাল যে ক্লাসটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তো আমরা আগামীকাল থেকে যেটা কন্টিনিউ করছি সেটা একটু আলোচনা করে নিই। যে আমরা করছিলাম যে কঠিনের তাপীয় প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণ। ওকে। তো এর মধ্যে তিনটি ভাগ রয়েছে, যেটা তোমাদের আগেও বলেছি। একটা হচ্ছে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ। আরেকটি রয়েছে ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ। নেক্সট রয়েছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ। এই রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ এর মধ্যে রয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এরই মধ্যে অবস্থান করেছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক। তো এই গুণাঙ্ককে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এটাকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করে থাকি। তো এর সংজ্ঞা জেনেছিলাম, রাশিমালা জেনেছিলাম এবং একক জেনেছিলাম। তো এককে আমাদের তিনটি একক ছিল। একটা হচ্ছে এসআই একক, সিজিএস একক এবং আরেকটি রয়েছে এফপিএস একক। এসআই এককে আমরা জেনেছিলাম যে কেলভিন ইনভার্স। সিজিএস এককে জানা হয়েছিল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এফপিএস এককে জানা হয়েছিল ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তো গতকাল তোমাদের বলেছিলাম এই ফারেনহাইটের সঙ্গে ডিগ্রি সেলসিয়াসের একটা শত্রুতা সম্পর্ক রয়েছে। তো সম্পর্কটা কীরকম সম্পর্ক সেটা আলোচনা হয়েছে আমাদের গতকাল। এই যে ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে কেলভিনের একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। তো এই বন্ধুত্ব সম্পর্কটা আমরা গতকাল করানো হয়নি, তো আজকে এটা এখান থেকেই শুরু করব। তাহলে নেক্সট পরবর্তী হেডিং দেওয়া যাচ্ছে যে সেলসিয়াস সেলসিয়াস সেলসিয়াসকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? যে আলফা সি দ্বারা। সেলসিয়াসকে সাধারণত সি দ্বারাই চিহ্নিত করা হয়। এটা আমরা যেহেতু কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সেলসিয়াস নির্ণয় করব, তাই আলফা সি দ্বারা চিহ্নিত করছি। সেলসিয়াস ও কেলভিন, কেলভিনকে কি দ্বারা চিহ্নিত করব? যে আলফা কে। স্কেলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। স্কেলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। গুণাঙ্কের সম্পর্ক। তো এখানে কি আমরা আলোচনা করব? যে সেলসিয়াস এবং কেলভিনে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এখানে আমরা যেটা থেকে প্রথম শুরু করব, এটা তোমরা সেই একেবারে নিচু ক্লাসে জেনে এসছো যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সমান কেলভিন স্কেলে
1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি দুটোই সমান উষ্ণতা বৃদ্ধি। তো এই যে আমরা লাইনটা লিখেছি এখান থেকেই আমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে যে আলফা সি সমান হয়ে যাবে আলফা কে। ওকে, তো এভাবে সরাসরি করলে হয় না, একটু ছোট্ট একটু ভাষা দিয়ে তোমাদের লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যে সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি, সংজ্ঞানুসারে আলফা সি সমান লিখতে পারি যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গতকাল বলেছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, যে প্রতি একক দৈর্ঘ্য প্রসারণ হবে। ওকে, প্রতি একক দৈর্ঘ্যে কি প্রসারণ হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে। প্রতি একক দৈর্ঘ্য প্রসারণ হবে সমান, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের জন্য বললাম, এখানে উপরেই লিখেছি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আর 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি দুটোই সমান। তাহলে এখানে আবারও লিখব যে প্রতি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে কি প্রসারণ হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে। ওকে, তাহলে আমরা যে এখানে লিখেছি সেটাকে আর একটু গোছিয়ে কিভাবে লেখা যায়, যে আলফা, এটা হচ্ছে আলফা সি এর জন্য হয়ে গেল। তাহলে আলফা কে এর জন্য কি হবে, আলফা কে সমান যে প্রতি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধিতে ঠিক এই যে লাইনটা যেটা লিখেছি এটাই লিখবো আমরা পুনরায়। এটা হচ্ছে লিখেছিলাম আলফা সি এর সাপেক্ষে লিখেছিলাম। ওকে, আলফা সি এর সাপেক্ষে লেখা হয়েছিল, আর এটা লিখছি আলফা কে এর সাপেক্ষে। ওকে, ক্লিয়ার করে দিই। তাহলে প্রতি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধিতে বা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ হবে। ওকে, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এখানেই আমরা লিখতে পারি যে অতএব আলফা সি সমান আলফা কে। ওকে, এই হচ্ছে আমাদের সম্পর্ক। ওকে, এই কারণেই আমরা যে লিখতে পারি যে আলফা সি বৃদ্ধি পেলে আলফা কে ও বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এটাকে একটু কালার করে দিই। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে, যখন আমাদের আলফা সি দেওয়া থাকবে আলফা সি এবং আলফা কে দুটোই সমান হয়ে থাকে। আচ্ছা, এটা একটা আমাদের টপিক হয়ে গেল। নেক্সট পরবর্তী আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, এটা একটা ছোট্ট একটা টপিক। তো এরকমই একটা টপিক নয়, এটা একটা কোশ্চেন বলতে গেলে। তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রায় এসে থাকে। তো একটা যদি তোমরা ব্যাখ্যা বুঝে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা কি হবে, 1 মিনিট একটু কালারটা চেঞ্জ করি। যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস
কোথাও পার ডিগ্রি সেলসিয়াস থাকে বা কোথাও ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও থাকে, দুটো জিনিস কিন্তু এক, এটাকে কনফিউশন হয়ে যাও না, বারবার তোমাদের বলে থাকি। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত। তাহলে এর অর্থ কি? তোমাদের পরীক্ষাতে দেওয়া হয় যে এর অর্থ কি, অর্থ কি বা অর্থ বলতে কি বোঝো? তো কি হবে উত্তরটা? আমরা লিখব যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্য বলছি দীর্ঘ একটি তামার দণ্ডের, একটি তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, বৃদ্ধি বা হ্রাস করা হলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ, দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ যে 17 × 10⁻⁶ মিটার। এবারে তোমাদের পরীক্ষাতে আলাদা কি দেওয়া থাকে? ধরো এই ডিগ্রি, পার ডিগ্রি সেলসিয়াস লিখেছি, এটা কোন একক? সিজিএস একক না এসআই একক? এটি হচ্ছে সিজিএস একক। তাহলে এটা যদি সিজিএস একক হয়, তাহলে এই দৈর্ঘ্যের কাছে মিটার বা সেন্টিমিটার হবে, মিটার বা সেন্টিমিটার হবে, যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এটা কেলভিন দেওয়া থাকতো, কেলভিন কি একক? এসআই একক, তাহলে এই মিটার বা সেন্টিমিটারের পরিবর্তে আমাদের এখানে কিলোমিটার দিতে হবে। ওকে, তাহলে দেখতে হবে এখানে ডিগ্রি সেলসিয়াস আছে না অন্য কিছু আছে, যেমন থাকবে তেমন আমাদের অ্যান্সারটিকে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে এই সম্পর্কে আর কোনো সমস্যা নেই। এখন এখানে যেমন তোমাদের লেখানো হয়েছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶, ঠিক এরকমই বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা হয়ে থাকে। তো সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলো তোমাদের জেনে রাখতে হবে। তো কি কি উপাদান সাধারণত এসে থাকে তোমাদের পরীক্ষাতে? তাহলে এখানেই পয়েন্ট দেওয়া যাক যে উপাদান, আর একটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, তো এখানে পিতল, প্রথমে উপাদান লিখছি পিতল। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? যে 19 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স করি, বা পার ডিগ্রি সেলসিয়াস করলেও কোনো অসুবিধা নেই। পিতল হয়ে গেল। নেক্সট হচ্ছে লোহা। লোহার দৈর্ঘ্য প্রসারণ হয়ে থাকে 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস। যদি তোমাদের বলা হয় লোহা এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি? এই যে এর অর্থ উপরেই দেওয়া রয়েছে, শুধু কেবলমাত্র এই মান পরিবর্তন হয়েছে, যে 1 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করা হলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হয়ে থাকে কত? এই যে 12 × 10⁻⁻6। তাহলে এরকম তোমাদের পরীক্ষাতে এই দুটো লাইনের জন্য 1 নাম্বার বা 2 নাম্বার দেওয়া থাকে। তাহলে এখান থেকে তোমরা কমপ্লিট করতে পারবে, কোনো সমস্যা নেই।
এ মানগুলো জেনে রাখা প্রয়োজন কেন সেটা একটুক্ষণ পরেই বলছি। আচ্ছা, আর একটা লিখে দিই, ইস্পাত। ইস্পাত এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হয়? 11 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো, বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্সও লিখতে পারো। এবারে এই মানগুলো আমাদের জানার প্রয়োজন কেন, আরও কয়েকটা মান লেখানো হবে। তো তার আগে একটু জেনে নাও যে মানগুলো আমার জানা প্রয়োজন কেন। তোমাদের প্রশ্নে দেওয়া থাকলো, এখানে কোশ্চেন হয়ে থাকে যে পিতল, লোহা, ইস্পাত এর মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি? তাহলে কোনটার সব থেকে বেশি হবে? অবশ্যই এই যে 19 ইন্টু 10⁻⁻6। তাহলে এই মানগুলো জানা থাকলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার বেশি। বা এখানে বলতে পারে এই পিতল, লোহা ও ইস্পাত এর দৈর্ঘ্য প্রসারণ অনুসারে এর ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। তখন ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও বলতে সবথেকে বড়, সবথেকে দৈর্ঘ্য প্রসারণ কার বেশি, তারপরে কার কম, তারপরে একেবারে শেষ কার রয়েছে, ঠিক এরকম সাজাতে হবে। আর যদি মানগুলো না জানা থাকে তাহলে তোমরা এটি পারবে না। ওকে, এই কারণে তোমাদের মানগুলো জানা অবশ্যই প্রয়োজন। তাহলে পিতল, লোহা, ইস্পাত হলো। আরও কিছু লেখাচ্ছি যে তামার হয়ে থাকে 17 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট হয়ে থাকে জার্মান সিলভার, এটি হবে 18 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এরপরে হয়ে থাকে ইনভার, এর অর্থ কি যে নিকেল এবং হচ্ছে ইস্পাত এর হচ্ছে সংকর ধাতু। মানে নিকেল এবং ইস্পাত এই দুটো ধাতুকে মিশিয়ে যে ধাতু পাওয়া যায় তাকে আমরা বলবো ইনভার। এর দৈর্ঘ্য প্রসারণ হয়ে থাকে যে 9 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এরপরে হচ্ছে হিরে, এটি কত হয়ে থাকবে? 0.91 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট অ্যালুমিনিয়ামে কি হবে? যে 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। বারবার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কোথাও পার ডিগ্রি সেলসিয়াস লিখছি কেন? কারণ যাতে তোমরা দুটোতেই অভ্যস্ত থাকো। না হলে এবার জানো প্রত্যেকেই ঠিক আছে, কিন্তু অনেকে আছে এই পার ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স দুটোকে আলাদা ভেবে ফেলে। এই কারণে এর একটা ওর একটা হেরফের করে লিখছি। ওকে, তাহলে এই মানগুলো কেন জানা অবশ্য প্রয়োজন সেটা তোমাদের জানানো হলো। তাহলে আমরা যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটি শুরু করেছিলাম, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা আমরা কমপ্লিট করলাম। এবার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আমরা একটা সমীকরণ জেনেছিলাম। সমীকরণটা কি জেনেছিলাম একটু ক্লিয়ার করে দিই। এখানে সমীকরণ ছিল যে সমীকরণটা কি, যে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা একটা সমীকরণ ছিল। আর এটাকে সমাধান করে আর একটা সমীকরণ পেয়েছিলাম কি, L2 সমান L1
ইন্টু 1 প্লাস আলফা এই T2 মাইনাস T1, একে আমরা পরিষ্কারভাবে কি লিখতে পারি, ডেল টি লিখতে পারি, ডেল টি। ওকে, এই দুটো সমীকরণ তোমাদের গতকাল ক্লাসে আলোচনা করা হয়েছিল। আর এখানে বলেও ছিলাম এখান থেকে যে ম্যাথগুলো আসে তোমাদের খুবই সিম্পল ম্যাথ, খুব সহজ সরল ম্যাথ, একটা দুটো জটিল থাকে সে ঠিক আছে, কিন্তু এই সমীকরণ দিয়ে তোমাদের এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষাতে একটাও অঙ্ক আসেনি। ওকে, তবুও তোমরা প্র্যাকটিস করে রাখো, যদি কোনো কারণে চলে আসে। আর যদি আসে একেবারে ইজি ইজি প্রশ্ন আসবে, যেটা তোমরা মুখে মুখেও করতে পারবে। ওকে, সমীকরণে ফ্যাটফ্যাট করে মানগুলো বসাবে, ফটফট করে ক্যালকুলেশন করবে, কোনো সমস্যা নেই। ওকে, তো কীরকম প্রশ্নগুলো আসে এটা আমরা আজকে আলোচনা করে নেব। আমরা আগামীকাল ক্ষেত্র প্রসারণ নিয়ে শুরু করব। ওকে, তাহলে আমরা ম্যাথগুলোতে যাওয়া যাক। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ কি বলছে, একটি ইস্পাতের স্কেল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। এর সাহায্যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার পাওয়া গেল। ওই উষ্ণতায় প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা ম্যাথটা আরেকবার পড়ে নাও। কি বলছে যে একটি ইস্পাতের দৈর্ঘ্য 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। এর সাহায্যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার পাওয়া গেল। আচ্ছা, এই যে লাইনটা বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য M1 পাওয়া যায়। ওই উষ্ণতা বলতে আমাদের এই 15 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে। 15 ডিগ্রি যখন সেলসিয়াস ছিল তখন কিন্তু ওই দণ্ডের দৈর্ঘ্য কতটা সেটা আমাদের দেওয়া নেই। দেখতে পাচ্ছ এটা, যে 35 ডিগ্রিতে আমাদের দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, কিন্তু 15 ডিগ্রিতে কোনো দৈর্ঘ্য দেওয়া নেই। তারপরে কি বলছে, ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে এই 15 ডিগ্রি উষ্ণতার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো লোহার এটা হচ্ছে আলফা সমান 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিই। এই 15 ডিগ্রি সেলসিয়াস একে আমরা T1 ধরতে পারি বা T2 ধরতে পারি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, T1 ধরলাম হয়তো 5, T2 হলো হয়তো 10। ওকে, তাহলে আমাদের সূত্র অনুসারে কি T2 মাইনাস T1, তাহলে এখানে 10 মাইনাস 5 করতে হবে। আবার একটা ক্ষেত্র দেখো, যদি T2 সমান 10 হয়, আচ্ছা T1 সমান যদি 10 হয়, T2 সমান যদি 5 হয়, আমাদের সূত্র কি, যে T2 মাইনাস T1। ওকে, এই সূত্র অনুসারে তাহলে 5 মাইনাস 10 হয়ে যাবে, কিন্তু না, এটা আমাদের এখানে করার প্রয়োজন নেই। যেটা বড় আছে সেখান থেকেই আমরা মাইনাস করব। এই ক্ষেত্রে T1 থেকে T2 মাইনাস করব। যেটা বেশি টেম্পারেচার আছে সেখান থেকে আমরা কম টেম্পারেচারটাকে মাইনাস করব। ওকে, তাহলে এখানে আমরা এই 15 ডিগ্রি সেলসিয়াসকে T1 ধরতে পারি বা T2 ধরতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমরা একে T2 ধরি, T2 সমান 15 বা T1 ধরো, T1 সমান 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T2 সমান 35 ডিগ্রি সেলসিয়াস। তারপরে ওখানে বলছে দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এটা হচ্ছে কি হয়ে যাবে, L2 হয়ে যাবে। ওকে, L2 সমান, বা এটাকে আমরা L1 ধরলাম, প্রথম দৈর্ঘ্য দেওয়া আছে L1 সমান 1 মিটার, তাহলে দ্বিতীয় দৈর্ঘ্য L2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের
আলফা সমান দেওয়া রয়েছে কত, যে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আমরা দুটো সমীকরণ জেনেছিলাম, যে সমীকরণটা কি, যে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা একটা সমীকরণ ছিল। নেক্সট একটি সমীকরণ ছিল L2 সমান L1, দ্বিতীয় বন্ধনী 1 ইন্টু আলফা, আলফার কাছে এখানে আমি ডেল টি লিখে দিয়েছিলাম, তো ডেল টির পরিবর্তে কি লিখতে পারি, T2 মাইনাস T1 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমার কি চেয়েছে, L2 চেয়েছে, তাহলে আমরা এখানে L2 এই সমীকরণটাই পুট করব। তাহলে আমরা জানি L2 সমান L1 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে L1 এর মান কত, 1, দ্বিতীয় বন্ধনী 1কে 1 থাকলো, প্লাস আলফা এর মান কত, 12 প্লাস 10⁻⁻6 প্রথম ব্র্যাকেট, T2 এর মান কত, আচ্ছা T2 মাইনাস T1 রয়েছে, T2র মান ধরেছিলাম 35, মাইনাস T1 হচ্ছে 15, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যে 20। তো এখানে সরাসরি আমি 20 লিখে দিচ্ছি, এত ইন্টু 20। ওকে, এবারে এটা আমরা ক্যালকুলেশান করব। আচ্ছা, 1-এর সঙ্গে এটা গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না, তাই 1কে তুলে দিলাম। তো এটা সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস, এখানে দেখো এটাকে আমরা আচ্ছা এখানে একটা ভুল করে ফেলেছি, 12 ইন্টু হবে, 12 ইন্টু 10⁻⁻6, এটা আগে আমাদের সলিউশন করতে হবে। ওকে, এই যে অংশটা রয়েছে, তো এই অংশটাকে কিভাবে সলিউশন করব, দেখো 12 রয়েছে, 12 আমরা দিয়ে দিলাম, 10⁻⁻6 রয়েছে, একে আমরা কি লিখতে পারি, বাই 10⁻6 লিখতে পারি, কোনো সমস্যা নেই, ইন্টু 20। ওকে, এটা তো করতে পারি, যেমন আছে সেটাকে একটু গুছিয়ে সাইজ করে লিখলাম। নেক্সট পেজে সমানকে সমান থাকলো, আমাদের দ্বিতীয় ব্র্যাকেট যেমন ছিল দ্বিতীয় ব্র্যাকেট থাকলো, 1কে যেমন আগের লাইনে আমাদের 1 ছিল 1 থাকলো, এখানে আমাদের ছিল 12 ইন্টু 20, তো এই 12 ইন্টু 20কে আমরা গুণ করলে পেয়ে যাব কি, যে 240 বাই আমাদের 10⁻6 যেমন ছিল তেমন থাকলো। এটাকে আবার লসাগুর যোগ বিয়োগ যেমন করি তেমন করব, 10⁻6 ইন্টু 1, তাহলে হয়ে যাবে যে 10⁻6 প্লাস 224 যেমন আছে থাকলো, বাই 10⁻6, তাহলে এটা যোগ করলে কি হয়ে যাবে, যে আচ্ছা যোগটা এটা তোমাদের একটু খুলে এখানে দেখিয়ে দিই, এই 10⁻6 এর অর্থ হচ্ছে যে 1-এর পিঠে 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6, তার সঙ্গে কত 240 যোগ করব, তাহলে এটা আমরা কী পাবো, 0 4 2 0 0 0, এদিকে হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি কি 1 0 0 0 2 4 0 বাই 10⁻6, তাহলে 10⁻6 বাই আকারে আছে মানে কি, উল্টো দিক থেকে 6টা সংখ্যার পরে দশমিক হবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে ঠিক এইখানে দশমিক হয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার করে দিই, তাহলে 1.00024 এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত মিটার। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য 1.00024 মিটার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে,
2 দাগে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসকে T1 দিয়ে দাও। 20 ডিগ্রি সেলসিয়াস। একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য 1.5 মিটার, তাহলে এটা হয়ে যাবে যে L1 সমান 1.5 মিটার। দণ্ডটির 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে, তাহলে এটা হয়ে যাবে T2, উত্তপ্ত করার কথা বলছে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে, তাহলে L2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমাদের প্রশ্নে আলফা সমান বলছে 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আমরা সমীকরণ কি জানি? সমীকরণ জেনেছিলাম যে আমরা জানি যখন তোমাদের L2 এর মান চাইবে, তখন তোমরা L2 সমান L1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস